কি এলো এগুলা? আসসালামু আলাইকুম, আমি নিকা পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদেরকে আজকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্ররা, তোমাদের সাথে আমার আজকে ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্মস, যেটা কোড হচ্ছে বোটানি 202। আমার আজকে 15তম লেকচার ক্লাস তোমাদের সাথে। তো আজকে আমরা আলোচনা করব ইকোটাইপ কনসেপ্ট বা সিস্টেমেটিক ক্যাটাগরি নিয়ে, ঠিক আছে? তো ইকোটাইপ কনসেপ্ট, ইকোটাইপটা কি? হ্যাঁ, গেট টুরিসন নামক একজন সুইডিশ বিজ্ঞানী সর্বপ্রথম এই ইকোটাইপটা শব্দটা প্রদান করেন, মানে ইকোটাইপ বলো বা ইকোটাইপ কনসেপ্ট সম্পর্কে ধারণা প্রদান করেন সুইডিশ বিজ্ঞানী গেট টুরিসন 1922। ঠিক আছে, গেট টুরিসন 1922 এই ইকোটাইপ শব্দটা সর্বপ্রথম কি প্রদান করেন, যে সুনির্দিষ্ট। তার মতে ইকোটাইপ হচ্ছে কি, যে একটি সুনির্দিষ্ট পারিপার্শ্বিক বা পরিবেশগত অবস্থায় অভিযোজিত কিন্তু একই স্পিসিসের অন্তর্ভুক্ত অন্য ইকোটাইপের সাথে কি যৌন প্রজননের মাধ্যমে উর্বর সংকর উৎপাদনে সক্ষম উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় ইকোটাইপ। এটা কে বলেছেন? যে গেট টুরিসন। কি বলেছে দেখো, এখানে একটা আমি সংজ্ঞা লিখেছি, যে গেট টুরিসনের যে কথাটা লিখেছে, বলেছেন যে অ্যান ইউনিট, adapted to a particular environment but capable of producing fully fertile hybrids with other ecotype of the same ecospecies। বলেছে যে কি একটা যেটা বলেছে যে পার্টিকুলার একটা এনভায়রনমেন্টে, মানে সুনির্দিষ্ট একটা পরিবেশে অভিযোজিত, হ্যাঁ, কিন্তু ইকোস্পেসিসের অন্তর্ভুক্ত অন্য ইকোটাইপের সাথে কি করতে পারে, যে যৌন প্রজননের মাধ্যমে উর্বর বংশধর তৈরি করতে পারে, সেটাকে বলা হচ্ছে, সেই উদ্ভিদ গোষ্ঠীকে বলা হচ্ছে যে ইকোটাইপ। যদি বলা যায় যে মানে সাধারণ ভাষায় বলা যেতে পারে যে ইকোটাইপ হচ্ছে যে মানে কোনো একটা প্রজাতির, হ্যাঁ, কোনো প্রজাতির নির্দিষ্ট সংখ্যক উদ্ভিদ সমূহ বা সমষ্টি বা পপুলেশন, যেটা বলো, যে যারা কি করে তাদের স্বকীয় পরিবেশের সাথে অভিযোজিত, স্বকীয় পরিবেশ এবং হচ্ছে জলবায়ুর সাথে অভিযোজিত। বলা যায় যে নির্দিষ্ট পারিপার্শ্বিক অবস্থায় বা পরিবেশে বা স্বকীয় পরিবেশে বংশগতি প্রক্রিয়ায় সৃষ্ট যে উদ্ভিদগুলো, সেটাকেই বলা হচ্ছে ইকোটাইপ। ঠিক আছে, তো এই যে গেট টুরিসনের কথা বলেছি, উনি প্রায় দীর্ঘ 20 বছর ধরে পরীক্ষা, মানে 1920-এর দশকে তিনি এই ইকোটাইপ কনসেপ্টটা নিয়ে আবার কাজ করেন, ইকোটাইপ বা ইকোটাইপ কনসেপ্ট নিয়ে কাজ করেন, এবং হচ্ছে যে তার বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থায় বা বিভিন্ন ভৌগোলিক পরিবেশে উদ্ভিদের যে বংশগত প্রক্রিয়া, উদ্ভিদের মধ্যে যে ভেরিয়েশন দেখা যায় বা তারতম্য দেখা যায় বংশগত বৈশিষ্ট্য বা পরিবেশগত, সেগুলো নিয়ে তিনি পর্যালোচনা করেন এবং গবেষণা করে এই ইকোটাইপ সম্পর্কে তার ধারণা প্রদান করেন। তো বলা যায় যে কি একটা যে নির্দিষ্ট পারিপার্শ্বিক অবস্থায় যে সেটা কি করেছে, তার হচ্ছে যে এটা হচ্ছে যে যদি বলবেন সাধারণভাবে বলা যায় যে এটা একটা কি মানে কোনো একটা প্রজাতির ক্ষেত্রে যে পপুলেশনের ক্ষেত্রে যদি বলি যে প্রজাতির পপুলেশন বা সদস্য জীব সমষ্টি, সেটাই তো পপুলেশন। সেই পপুলেশনটা কি হচ্ছে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থায়, মানে বংশগত দিক থেকে যে তার স্বকীয় বৈশিষ্ট্য যে এটা থাকে, যেটা কোনো মানে স্বকীয় পরিবেশে স্থায়ীভাবে প্রভাবিত হয় বৈশিষ্ট্যগুলো আর কি, সেটাকেই হচ্ছে যে ইকোটাইপ বলা হয়। ঠিক আছে, তো উনি কি করেছে, বিভিন্ন ভৌগোলিক পরিবেশে থেকে উদ্ভিদ কালেক্ট করে তাদের মধ্যে বিভিন্ন তারতম্য, স্বকীয় বৈশিষ্ট্যে বলো, বিভিন্ন পরিবেশগত কারণে যে কি তারতম্য বা হচ্ছে বংশগত দিক থেকে কি তারতম্য হতে পারে, সেগুলো নিয়ে উনি ব্যাপক পর্যালোচনা করেছেন, গবেষণা করেছেন। তারই প্রেক্ষিতে এই ইকোটাইপটা বা ইকোটাইপ ধারণা বলো বা কনসেপ্টটা বলো, সেটা প্রদান করেছেন উনি। একটা অ্যাম্বেলেটাম নামক একটা প্রজাতি উদ্ভিদ আছে, যেটা নিয়ে উনি ব্যাপক গবেষণা করেছে, সেই প্রজাতি বিভিন্ন পরিবেশে এই গেট টুরিসন উনি কি করেছে, যে হেরাসিয়াম আম্বেলাটাম নামক প্রজাতির উদ্ভিদের বিভিন্ন পরিবেশে তাদের কি করেছে, যে
তাদের বিভিন্ন পরিবেশে তাদের অবস্থানটা বা তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যের যে তারতম্য সেটা পর্যবেক্ষণ করেছেন বিভিন্ন পরিবেশে। তো এই একই প্রজাতি তারপর পরবর্তীতে কি করেছে যে একই প্রজাতিতে মানে প্রজাতির বিভিন্ন উদ্ভিদকে বিভিন্ন পরিবেশ থেকে সংগ্রহ করে এনে একটা সুনির্দিষ্ট সুনিয়ন্ত্রিত পরিবেশে গবেষণার জন্য রোপণ করা হয়েছে বা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে সুইডেনের একটা গবেষণামূলক বাগান আছে যেটার নাম হচ্ছে একার্প গার্ডেন, যেটা সুইডেনে অবস্থিত। যে সুইডেনের একার্প গবেষণামূলক একটা বাগানে সেটাকে কি করেছে যে দীর্ঘ সময় ধরে একটা সুষম বা সুনির্দিষ্ট পরিবেশে সেটাকে জন্মানো হয়েছে, সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা উনি লক্ষ্য করেন। দেখা যায় যে কোনো কোনো প্রজাতির মধ্যে কি তাদের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে, যে একই প্রজাতির বিভিন্ন উদ্ভিদের যেগুলো বিভিন্ন পরিবেশ থেকে কালেক্ট করা, সেগুলোর মধ্যে কি হয়েছে যে কোনো অনেক ক্ষেত্রে দেখা গেছে পার্থক্য দূর হয়ে গেছে, আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা কি করেছে যে কাছাকাছি বা মাঝামাঝি পর্যায়ে চলে এসছে, আবার অনেকগুলোর কোনো চেঞ্জ হয় নাই। তো যে সমস্ত বৈশিষ্ট্য চেঞ্জ হয় নাই, তো ট্যুরিস্ট বলেন মনে করেন যে সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে বংশগত বৈশিষ্ট্য। তার মানে কি যে বংশগত বৈশিষ্ট্য, এই যে একটা ধারণা করলেন যে এই বৈশিষ্ট্যগুলো কি স্বতন্ত্র মানে স্বকীয় বৈশিষ্ট্য থাকে, যে সুনির্দিষ্ট মানে পরিবেশে বিভিন্ন পরিবেশে যেটা পরিবেশের তারতম্যের কারণেও এই বৈশিষ্ট্যটা তার চেঞ্জ হয় নাই। ঠিক আছে, যে পরিবেশের যে ভৌগোলিক বিস্তৃতি বলো বা পরিবেশগত বা জলবায়ুগত বিভিন্ন কারণেও এই বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয় নাই। যে পরিবেশের সাথে যিনি এই যে বিভিন্ন পরিবেশের তারতম্যের কারণেও যে এই যে বংশগত বলো বা যে বংশগত বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্যটা যে স্বকীয়তা ধরে রেখেছে বা যে এটা যে স্থায়ীভাবে প্রভাবিত যে বৈশিষ্ট্য, সেটাকে উনি ইকোটাইপ বলেছেন। ঠিক আছে, তার মানে কি যে এই বৈশিষ্ট্যগুলোটা হচ্ছে কি বংশগত ভাবে নিয়ন্ত্রিত, যার জন্য এইটা চেঞ্জ হয়নি ইকোটাইপের ক্ষেত্রে এটা। তারপর আরেকটা জিনিস দেখো যে এইখানে বলেছে যে এই বৈশিষ্ট্যগুলো ইকোটাইপের এই ক্ষেত্রে এটাকে বলা হয় যে ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য বা ভ্যারাইটির সাথে ট্যাক্সোনমির ক্ষেত্রে যে শ্রেণীকরণের যে ধাপগুলো আছে, প্রজাতি যেমন একটা ধাপ, সেই প্রজাতির সাথে অনেক ক্ষেত্রে এটা মিল পেয়েছে। অনেক ক্ষেত্রে দেখো আবার বলেছে যে কি ইকোটাইপ থেকে বীজ থেকে যে বংশ বিস্তার করলে যে উদ্ভিদ পাওয়া যায় বা যে বংশধর পাওয়া যায়, সেখানে আবার দেখা যায় যে এই যে প্রভাবিত বৈশিষ্ট্যগুলো সেগুলোও পাওয়া যায় কোথায় ইকোটাইপের ক্ষেত্রে। বলে আধুনিক ধারণায় বলা যায় যে ইকোটাইপের ক্ষেত্রে কোনো প্রজাতি বা পপুলেশনের মধ্যে বিভিন্ন বংশগত বৈশিষ্ট্যের মধ্যকার যে বংশগত বিভিন্ন বৈশিষ্ট্য, হ্যাঁ, ভৌগোলিক ভ্যারাইটি বলো, তারপর হচ্ছে পপুলেশন বা রেস, এই জিনিসগুলোর পরিবেশের সাথে সক্রিয় পরিবেশের সাথে অভিযোজিত। ঠিক আছে, তো এটাই হচ্ছে আধুনিক ধারণা ইকোটাইপটা, যেটা হচ্ছে যে কি তাদের যে বিভিন্ন কোনো প্রজাতির বা মানে পপুলেশন গুলোর মধ্যে যে বংশগত বৈশিষ্ট্য বিভিন্ন বৈশিষ্ট্য, সেগুলো কি করে যে পরিবেশে ভৌগোলিক ভ্যারাইটি বলো বা রেস বলো পপুলেশন বলো, এগুলো কি পরিবেশের সাথে অভিযোজিত, মানে কি নির্দিষ্ট পরিবেশে অভিযোজিত বৈশিষ্ট্যগুলো। তো এই যে বললাম যে ইকোটাইপের কথা, তো ইকোটাইপের হলো যে পরিবেশের কারণে সেটা ধরো যে ইকোটাইপ বা ইকোটাইপের তারতম্য সাধারণত পরিবেশ বা জলবায়ুগত অবস্থানের পরিপ্রেক্ষিতে এটা রূপান্তরিত চেঞ্জ হতে পারে। তো আবার এই ক্ষেত্রে দেখা যায় যে এদের মধ্যে যদি এদের মধ্যে বাহ্যিক বৈশিষ্ট্যে বা শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যে পার্থক্য থাকলেও এরা কি হয় যে নিকটবর্তী যে ইকোটাইপ গুলো তাদের মধ্যে কি হয় প্রজনন হয়। ঠিক আছে, এবং প্রজননের ফলে যে বংশধর বা হাইব্রিড হয়, যে সংকরগুলো উৎপন্ন হয়, সেই সংকরগুলো আবার কি সতেজ বা এবং হচ্ছে উর্বর হয় এগুলো। ঠিক আছে, তো এই হচ্ছে যে ইকোটাইপ কনসেপ্ট যদি বলি যে এটা যে আসলে মূল কথা হচ্ছে কি যে সুনির্দিষ্ট পরিবেশে অভিযোজিত। ঠিক আছে, যে আমরা জানি যদি বিভিন্ন পরিবেশে কি খাপ খাওয়াতে পারে তার বিভিন্ন অভিযোজনিক বৈশিষ্ট্য দ্বারা, তো অভিযোজিত এবং হচ্ছে বংশগত প্রক্রিয়ায় যে সৃষ্ট যে উদ্ভিদগুলো, সেটাকেই বলা হচ্ছে মূল কথা ইকোটাইপ। 5 প্রকারের ইকোটাইপ দেখা যায়, যে এই যে জলবায়ু বললাম বা অবস্থান বললাম, এগুলোর উপর করে যে 5টা টাইপের ইকোটাইপ দেখা যায়। হ্যাঁ, পরিবেশের পারিপার্শ্বিকতার ভিত্তিতে 5 ধরনের ইকোটাইপ রয়েছে। একটা হচ্ছে ক্লাইমেট ইকোটাইপ। কয় প্রকার ইকোটাইপের কথা বললাম? 5 প্রকারের ইকোটাইপের কথা বললাম। কি? নাম্বার 1 ক্লাইমেট। ক্লাইমেট বা জলবায়ুগত ইকোটাইপ। ঠিক আছে, এই প্রকার ইকোটাইপটা জলবায়ু কোন কোন, যে আলো বলো, তাপমাত্রা বলো, হ্যাঁ, বায়ু প্রবাহ বলো, বৃষ্টিপাত, এগুলো হচ্ছে কি জলবায়ু বলা হয়। এগুলো দ্বারা প্রভাবিত, এগুলো দ্বারা কারণে যে সৃষ্ট যে ইকোটাইপটা, সেটাকে বলা হয় জলবায়ুগত
ইকোটাইপ বা ক্লাইমেট ইকোটাইপ। নাম্বার 2 আসো, এটা হচ্ছে কি ইকোটাইপের প্রকার। কয় প্রকার বললাম? 5 প্রকারের ইকোটাইপের কথা বললাম। আরটা আছে কি অ্যাডাফিক বা মৃত্তিকা জনিত ইকোটাইপ। ঠিক আছে, এটা কোনটা? যে মাটির ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়া সৃষ্ট যে ইকোটাইপ সেটাকে বলা হয় মৃত্তিকা জনিত ইকোটাইপ। ঠিক আছে, নাম্বার 3 আসো, বায়োলজিক্যাল ইকোটাইপ। বায়োলজিক্যাল বা জীবগত বা জৈবিক বলো, বা জীবগত বা জীবজ বলো, যেটাই বলো ইকোটাইপ। তো এটা কি? যে সাধারণত দেখা যায় যে পশুচারণ বা বিভিন্ন জৈবিক কারণে সৃষ্ট যে ইকোটাইপ সেটাকে বলা হয় বায়োলজিক্যাল ইকোটাইপ। নাম্বার 4 আসো, সেটা হচ্ছে অক্ষাংশ এবং উচ্চতা জনিত, অ্যালটিটিউড এবং হচ্ছে ল্যাটিটিউড বা উচ্চতা ও অক্ষাংশ জনিত ইকোটাইপ। ঠিক আছে, এটা হচ্ছে যে সমুদ্রের উচ্চতা এবং অক্ষাংশের কারণে যে ইকোটাইপ তৈরি হয় সেই ইকোটাইপকে বলা হয় যে উচ্চতা এবং অক্ষাংশ জনিত ইকোটাইপ। নাম্বার 5 আসো, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় ইকোটাইপ। শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় যে ইকোটাইপটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় শারীরবৃত্তীয় ইকোটাইপ। ঠিক আছে, এই হলো 5 প্রকার ইকোটাইপ। একটা হচ্ছে ক্লাইমেট ইকোটাইপ, আরেকটা হচ্ছে অ্যারাবিক, একটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যাটিটিউড এবং হচ্ছে ল্যাটিটিউড, আরেকটা হচ্ছে ফিজিওলজিক্যাল। এই হলো 5 প্রকার ইকোটাইপ দেখা যায়। তো ইকোটাইপের আবার বিভিন্ন ভাবে উৎপত্তি হয়, জলবায়ু বলো, অবস্থান বলো, বিভিন্ন কারণে ইকোটাইপের উৎপত্তি হতে বা বিভিন্ন পরিবেশগত কারণে ইকোটাইপের উৎপত্তিটা হয়, বিভিন্ন ভাবে হতে পারে বা হচ্ছে সাধারণত উৎপত্তির কয়েকটা কারণ আছে, সেটা আমি বলছি যে কি কারণ। ইকোটাইপের উৎপত্তির কারণ হাইব্রিডাইজেশন হতে পারে ইকোটাইপের উৎপত্তির কারণ। তোমরা তো হাইব্রিডাইজেশন কি সেটা জানো নিশ্চয়ই। হাইব্রিডাইজেশনের কারণে হতে পারে। তারপর হচ্ছে রিকম্বিনেশনের মাধ্যমে, রিকম্বিনেশনটা কি সেটা তোমরা জানো, তাই না? পলিপ্লয়েডির মাধ্যমে, এটা কি বলছি যে ইকোটাইপের উৎপত্তির কথা বলছি। ঠিক আছে, পলিপ্লয়েডির মাধ্যমে অনেক কারণ, হাইব্রিডেশনের কারণে উৎপত্তি হতে পারে, মানে বাধ্যক না বলে বলে যে এটার কারণে হতে পারে। ঠিক আছে, হাইব্রিডেশনের মাধ্যমে বা হাইব্রিডেশন প্রক্রিয়া উৎপন্ন হতে পারে, রিকম্বিনেশন প্রক্রিয়া উৎপন্ন হতে পারে, পলিপ্লয়েডির মাধ্যমে উৎপন্ন হতে পারে, তারপর হচ্ছে যে প্রাকৃতিক নির্বাচন সেই প্রক্রিয়ায় হতে পারে, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে হতে পারে, ক্রোমোজোমের বিভিন্ন ধরনের গঠনগত বা আচরণগত যে পরিবর্তন সেটা হতে পারে, যে ক্রোমোজোমের গঠনগত বা আচরণগত যে পরিবর্তনগুলো, আচরণগত পরিবর্তন, সেভাবেও এটা উৎপত্তি হতে পারে। ঠিক আছে, হাইব্রিডাইজেশন বললাম, রিকম্বিনেশন, পলিপ্লয়েডি, প্রাকৃতিক নির্বাচন, ক্রোমোজোমের গঠনগত বা হচ্ছে যে আচরণগত বিভিন্ন পরিবর্তনের মাধ্যমেও কি হতে পারে যে এই ইকোটাইপটা উৎপত্তি হতে পারে। তো ইকোটাইপের কথা বললাম, যে ইকোটাইপের আবার গেট টু লিসন, ইকোটাইপের আবার উচ্চতর 3টা এককের কথা বলেছে। আমরা যখন বায়োসিস্টেমেটিক্স পড়বো, ইকোটাইপ, বায়োসিস্টেমেটিক্স, ইকোটাইপ সম্পর্কে আরো কিছু জানবো, যে ইকোস্পেসিস কি, সিনোস্পেসিস কি, কম্পেরিয়াম কি, এগুলো বিভিন্ন আছে, টার্ম আছে, আমরা এই সম্পর্কে জানবো। তার আগে আমি একটু বলেছি যে গেট টু লিসন কি বলেছে, যে ইকোটাইপের উচ্চতর 3টা ক্যাটাগরির কথা বলেছে। সেই 3টা ক্যাটাগরিটা কি?
স্পিসিস, ঠিক আছে, সিনোস্পিসিস, কম্পেরিয়াম, ঠিক আছে। ইকোস্পেসিসটাকে, এগুলো হচ্ছে যে একটা সময় ব্যবহৃত হতো, কিন্তু বাট হচ্ছে যে এখন এটা ব্যবহার করা হয় না, যদিও যে এটা হচ্ছে কি ইকো টাইপের উপরের দিকে কয়েকটা ক্যাটাগরি। তো ইকোস্পেসিস কি? এটা সাধারণত ইকোস্পেসিসটা হচ্ছে যে এক বা একাধিক ইকোটাইপ নিয়ে গঠিত, যে সেটাকে বলা হচ্ছে যে ইকো স্পিসিস। এটা সাধারণত প্রজাতির ক্ষেত্রে, যে ইকোটাইপ ধারণাটা সাধারণত হচ্ছে কি যে শ্রেণীকরণের যে একটা স্তর যে আছে, যে যেটা বলেছি যে সাধারণত দেখা যায় যে প্রজাতি বা তার নিচে যে ভ্যারাইটি গুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। তো ইকোস্পেসিসের ক্ষেত্রে দেখা যায় যে এক বা একাধিক ইকোটাইপ নিয়ে এই ইকোস্পেসিসটা গঠিত। সাধারণত এক্ষেত্রে হচ্ছে প্রজাতিকে, এটা হচ্ছে প্রজাতির সমতুল্য বলা যায় ইকোস্পেসিসটা। সিনোস্পেসিসটা কি? এক বা একাধিক ইকোস্পেসিস নিয়ে গঠিত এককে বলা হচ্ছে যে সিনোস্পেসিস। তো এটা আবার হচ্ছে যে উপগণের কি সমকক্ষ, ঠিক আছে। আর কম্পেরিয়ামটা হচ্ছে কি এক বা একাধিক সিনোস্পেসিস নিয়ে গঠিত যে এককটা, সেটাকে বলা হচ্ছে যে কম্পেরিয়াম, ঠিক আছে। তো এটা আবার হচ্ছে গণ বা তার সমকক্ষ, ঠিক আছে, গণ সমকক্ষ। তো এই তিনটা যদিও আগে একটা সময় হতো যে এগুলো হচ্ছে বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরি, যখন পড়বো বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরি নিয়ে আলোচনা করবো, দেন আমরা তখন এই সম্পর্কে আরো একটু ভালো করে জানতে পারবো, ঠিক আছে। এবার আসো বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরি কি, বায়োসিস্টেমেটিক্সটা কি, ঠিক আছে। এই বায়োসিস্টেমেটিক্সকে কিন্তু তোমরা, আমি শ্রেণীবিন্যাসের ক্লাসের প্রথম দিকে বলেছিলাম আলফা ট্যাক্সোনমি, ওমেগা ট্যাক্সোনমি, হ্যাঁ ওটা নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। তারপর আমি বলছি যে আলফা ট্যাক্সোনমি বিজ্ঞানী টিউরেল কি করেছে, যে 1938, এটা কিন্তু প্রায় আসে যে ছোট কোশ্চেনের ক্ষেত্রে আসে যে আলফা ট্যাক্সোনমি কি, ওমেগা ট্যাক্সোনমি কি, বা বায়োসিস্টেমেটিক্স কি, বায়োসিস্টেমেটিক্স এককগুলো কি, হ্যাঁ এটা পরীক্ষায় অনেক আসে। তো যেটা যে হচ্ছে যে টিউরেল 1938 সর্বপ্রথম কি বলেছে, যে বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাস করা হয় সেটা হচ্ছে কি, যা বিশেষ করে যেটা হচ্ছে যে তোমার হচ্ছে হার্বিয়াম ভিত্তিক যে শ্রেণীবিন্যাসটা, সেটা হচ্ছে কি আলফা ট্যাক্সোনমি। এটা মূলত কি বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে করা হয়। আর ওমেগা ট্যাক্সোনমি আমি আরেকটা ট্যাক্সোনমির কথা বলেছিলাম, যে যেগুলো হচ্ছে আসলে কি প্রচলিত ট্যাক্সোনমির বাইরে। তো এটা অনেকটা হচ্ছে কি ওমেগা ট্যাক্সোনমিটা হচ্ছে কি তোমার পরীক্ষণমূলক ট্যাক্সোনমিও বলা যায়, যে এটা পরীক্ষণমূলক যে বৈশিষ্ট্যগুলো নিয়ে যে বায়োসিস্টেমেটিক্স এর যে করা হয় সেটাকেই বলা হচ্ছে যে ওমেগা ট্যাক্সোনমি। তো বায়োসিস্টেমেটিক্স এর আরেকটা নাম কিন্তু হচ্ছে কি ওমেগা ট্যাক্সোনমি। তো বায়োসিস্টেমেটিক্স শব্দটা দুইজন এই আমেরিকান বিজ্ঞানী ক্যাম্প এন্ড গিলি 1943, এই যে বায়োসিস্টেমেটিক্স, ওনারা অবশ্য বায়োসিস্টেমেটিক্স বলেনি, বলেছেন হচ্ছে বায়ো সিস্টেমেটিক, ঠিক আছে। আর এই বায়োসিস্টেমেটিক্স শব্দটা সর্বপ্রথম কে বলেছেন? ক্লোজন নামক একজন বিজ্ঞানী, 1945 ক্লোজেন বলেছেন, এই বায়োসিস্টেমেটিক্স শব্দটা উনি ব্যবহার করেছেন। তো 1920 থেকে 1960 এই দশক পর্যন্ত দেখা গিয়েছে যে প্রচলিত যে ট্যাক্সোনমি ছিল, বা অর্থ ট্যাক্সোনমি বা পিওর ট্যাক্সোনমি বলো, যে এর পাশাপাশি আরেকটা ধারায় সেটা কি করেছে, যে মরফোলজিক্যাল উদ্ভিদের যে জীবিত উদ্ভিদের যে মরফোলজিক্যাল বৈশিষ্ট্য, সেগুলোর সাথে ইকোলজিক্যাল বলো, জেনেটিক্যাল বলো, সাইটোজেনেটিক্যাল বলো, ব্রিডিং বলো, এই বৈশিষ্ট্যগুলোকে মিলিয়ে আরেকটা নতুন ধরনের শ্রেণীবিন্যাস করা হয়েছে। হ্যাঁ, এই যে কবে থেকে বললাম, যে 1920 থেকে 1960 এর দশক পর্যন্ত, এই পর্যন্ত কি করেছে, যে প্রচলিত যে ট্যাক্সোনমি, যে অর্থ ট্যাক্সোনমি বলো বা নিপিওর ট্যাক্সোনমি, এর বাইরে এর মধ্যে কি করেছে, এর পাশাপাশি আরেকটা ধারায় এই যে জৈব উদ্ভিদের যে মরফোলজিক্যাল বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোর সাথে আরো অন্যান্য বিজ্ঞানের যে আরো শাখা আছে, যেমন জেনেটিক্স এর কথা বললাম, সাইটোজেনেটিক্স বললাম, ব্রিডিং বলো, এইগুলো মিলিয়ে আরেকটা নতুন ধরনের শ্রেণীবিন্যাস করা হয়েছে, যেটাকে বলা হয় যে বায়োসিস্টেমেটিক্স, বা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি, বা ওমেগা ট্যাক্সোনমি নামেও বলা যায়,
কি বলেছি যে এই বায়োসিস্টেমটাকে কি বলা হচ্ছে যে বায়োসিস্টেমেটিক্স। এটা হচ্ছে আসলে কি প্রচলিত শ্রেণীবিন্যাসে যেটা হয় যে মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাস করা হয় সেটা, কিন্তু বায়োসিস্টেমেটিক্স এর ক্ষেত্রে দেখা যায় যে পর্যাপ্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে করা হয় এবং হচ্ছে এটা একটা পরীক্ষণমূলক একটা শ্রেণীবিন্যাস। সেটাকে বলা হচ্ছে যে বায়োসিস্টেমেটিক্স বলা যায় বা বলা যাচ্ছে যে এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি অথবা ওমেগা ট্যাক্সোনমি বলা যায়। ঠিক আছে, বায়োসিস্টেমেটিক্স বলা যায়, এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি কিংবা ওমেগা ট্যাক্সোনমি এটাকে বলা যায়। তো এই যে বললাম যে ওমেগা ট্যাক্সোনমির কথা আসছে, কিভাবে আসলো, যেটা টিটল নামক একজন বিজ্ঞানী কি বলেছিল সেই কবে তোমার হচ্ছে যে 1938 এটা বলেছে যে পর্যাপ্ত বৈশিষ্ট্য ভিত্তিক বা পরীক্ষণমূলক যে ট্যাক্সোনমিটা বায়োসিস্টেমেটিক্স সেটাকে হচ্ছে কি ওমেগা ট্যাক্সোনমি। আর উনি বলেছে যে কি হার্বেরিয়াম সংশ্লিষ্ট যে শ্রেণীবিন্যাসটা করা হচ্ছে যে সেটাই হচ্ছে কি আলফা ট্যাক্সোনমি। তো এই 1920 থেকে 1960 দশক পর্যন্ত প্রচলিত ট্যাক্সোনমির সাথে আরো কিছু বৈশিষ্ট্য যেমন জেনেটিক্যাল বললাম, সার্টিফিকেটিক্যাল বললাম, অ্যানাটমিক্যাল আছে, ব্রিডিং সম্পর্কে, এই সবকিছু মিলিয়ে একটা নতুন ধরনের শ্রেণীবিন্যাস করা হয়েছে যেটাকে বলা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল ক্লাসিফিকেশন বা বায়োসিস্টেমেটিক্স কিংবা হচ্ছে কি ওমেগা ট্যাক্সোনমি। ঠিক আছে, তো এই যে বললাম এটার সাথে এই যে এই বায়োসিস্টেমেটিক্স শব্দটা এই যে এই সময় যে শ্রেণীবিন্যাসের যে যুগটা ছিল সেটাকে বলা হয় বায়োসিস্টেমেটিক্স এর যুগ। কি বললাম যে এই সময় শ্রেণীবিন্যাসের যে যুগটা ছিল সেটাকে হচ্ছে বলা হচ্ছে কি বায়োসিস্টেমেটিক্স এর যুগ বলা হয়। তো এই যে আমেরিকান বিজ্ঞানী ক্যাম্প এবং গিলি 1943 তারা সর্বপ্রথম এই যে বায়োসিস্টেমেটি শব্দটা সর্বপ্রথম তারা প্রয়োগ করেন। পরবর্তীকালে এই বায়োসিস্টেমেটি থেকে কিন্তু বায়োসিস্টেমেটিক্স এসছে। কে বলেছে? ক্লোজেন নামক একজন বিজ্ঞানী বায়োসিস্টেমেটিক্স শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে বায়োসিস্টেমেটিক্স। আর বায়োসিস্টেমেটিক্স এর সাথে কিন্তু আবার পপুলেশন ব্যাপারটা ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। আমরা নর্মালি পপুলেশন বলতে কি বুঝি? পপুলেশন বলতে বুঝি যে কোনো একটা স্থানে নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী যে জীব গোষ্ঠী থাকে বা উদ্ভিদ সদস্য সমূহ থাকে তাদেরকে কি বলা হচ্ছে? পপুলেশন বলা হয় বা জীব সমষ্টি বলা হয়। ঠিক আছে, কিন্তু দেখা যায় যে এই যে বায়োসিস্টেমেটিক্স এর ক্ষেত্রে কিংবা জেনেটিক্স এর ক্ষেত্রে এই পপুলেশনের শব্দটা ভিন্ন রকম। কিরকম সেটা হচ্ছে যে এটা বলতে বোঝা যায় যে পপুলেশন বলা যায় কোনো উদ্ভিদ জাতিকে বলা যায় যে তারা নিজেদের মধ্যে কোনো পরিবেশে বসবাসরত যে উদ্ভিদ তাদের নিজেদের মধ্যে কি করে, এরা প্রজননের মাধ্যমে যৌন প্রজননের মাধ্যমে উর্বর প্রজাতি বা জিনের আদান প্রদান করতে পারে। সেটা হচ্ছে কি এই কথাটা হচ্ছে বায়োসিস্টেমেটিক্স বা কি জেনেটিক্স এর ক্ষেত্রে বোঝা যায়। ঠিক আছে, এই ক্ষেত্রে আবার পপুলেশনের সংখ্যাটা ডিফারেন্ট। কিরকম যেটা বললাম যে এরা কি করে, যে পপুলেশন বলতে এখানে বোঝায় যে কোনো একটা নির্দিষ্ট পরিবেশে যে উদ্ভিদ সমূহ বা প্রজাতি সমূহ থাকে তারা কি করে যে পরস্পরের মধ্যে প্রজননের মাধ্যমে কি করতে পারে, জিনের আদান প্রদান করে। ঠিক আছে, আর এমনিতে পপুলেশন বলতে আমরা বুঝি যে নর্মালি যেটা হচ্ছে যে কোন একটা পরিবেশে বসবাসকারী নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী যে জীব সমষ্টি থাকে সেটাকেই বলা হচ্ছে যে পপুলেশন। ঠিক আছে, তো এই হচ্ছে কি বায়োসিস্টেমেটিক্স। তো বায়োসিস্টেমেটিক্স এর আসলে সংজ্ঞা যদি বলো, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন যে গিলি ক্যাম্প বলো, গিলি বলো বা ক্লোজেন বলো, হেউড বলো, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে এটাকে সংজ্ঞায়িত করেছে। আমি একটা সংজ্ঞা লিখে দিচ্ছি, দেখো। এটা বলেছে ক্যাম্প অ্যান্ড গিলি 1943। কি বলেছে যে প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ গ্রুপ গ্রুপকে পৃথকীকরণ, ঠিক আছে, পৃথকীকৃত উদ্ভিদের বা এককের বলতে পারো যে নামকরণ
নামকরণ তথা শ্রেণীকরণের জন্য তথা শ্রেণীকরণের মাধ্যমে আন্তঃসম্পর্ক মানে তাদের মধ্যকার সম্পর্ক, আন্তঃসম্পর্ক বা তাদের মধ্যে যে ভেরিয়েশন বা তারতম্য এবং পরিবর্তনশীল গঠন প্রকৃতি অনুধাবন করাই হচ্ছে অনুধাবন করাকে বা করাটাই হচ্ছে কি বায়োসিস্টেমেটিক্স। ঠিক আছে, কি বলেছি যে ক্যাম্প এবং গিলি বায়োসিস্টেমেটিক্স এর যে সংজ্ঞাটা দিয়েছে সেটা হচ্ছে যে প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ গ্রুপকে পৃথককরণ, হ্যাঁ, বা প্রথমে চাপ হচ্ছে যে শনাক্তকরণ, দেন হচ্ছে পৃথকীকরণ করার পরে এটা কি করা হয়, নামকরণ করা হয়, তথা শ্রেণীকরণে আর কি হচ্ছে আন্তঃসম্পর্ক, শ্রেণীকরণের মধ্যে কি করে মাধ্যমে আন্তঃসম্পর্ক তারতম্য এবং হচ্ছে কি করা হয় যে পরিবর্তনশীল যে গঠন দেখা যায় সেটা প্রকৃতি অনুধাবন করাটাই হচ্ছে কি বায়োসিস্টেমেটিক্স। এই কথাটা কে বলেছেন, ক্যাম্প এবং গিলি বলেছেন। আচ্ছা, হেউড নামক একজন বিজ্ঞানী 1992, হ্যাঁ, হেউডের নাম সবাই শুনেছেন, যাকে বলা হয় যে কি আধুনিক ট্যাক্সোনমির জনক বলা হয়, তাই বলা হয় হেউড, না সরি হেউড তো অনেক, হেউড নিয়ে তো আপনারা অনেক আলোচনা করেছে আগে। হেউড বলেছে যে দেখো 1992 কি বলেছে যে বায়োসিস্টেমেটিক হচ্ছে কি জিনকোলজির ট্যাক্সোনমিক প্রয়োগ, আর জিনকোলজিটা হচ্ছে যে উদ্ভিদ যে স্থানে বাস করে সে স্থানে বিভিন্ন উপাদানের তারতম্যের সাথে সে কি করে যে একটা যে তারতম্যের সাথে মানে অভিযোজিত হয়ে যে একটা নির্দিষ্ট পরিবেশ যে প্রজাতির যে জিনগত বা হচ্ছে যে কি জেনেটিক বা জিনোটাইপিক বা ফিনোটাইপিক যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে কি বায়োসিস্টেমেটিক্স। ঠিক আছে, দেখো যে হেউড কি বলেছে যে বায়োসিস্টেমেটিক্স হলো জিনকোলজির ট্যাক্সোনমিক প্রয়োগ। ঠিক আছে, আর জিনকোলজি হলো উদ্ভিদ যে স্থানে জন্মে সে স্থানের উপাদানের তারতম্যে সে স্থানের উপাদানের তারতম্যের সাথে সম্পর্ক রেখে কোনো প্রজাতি মধ্যস্থ জিনোটাইপিক এবং ফিনোটাইপিক তারতম্য পর্যবেক্ষণ বা পর্যালোচনা যেটাই বলো। কি বলেছে হেউড 1992 কি বলেছে যে বায়োসিস্টেমেটিক্স হলো জিনকোলজি ট্যাক্সোনমিক প্রয়োগ, আর জিনকোলজিটা হচ্ছে যে উদ্ভিদ যে স্থানে জন্মে সে স্থানের উপাদানের তারতম্যের সাথে উপাদানের তারতম্যের সাথে সম্পর্ক রেখে কোনো প্রজাতি তারতম্যের সাথে যে স্থানে জন্মে সেই উপাদানের তারতম্যের সাথে সম্পর্ক রেখে কোনো প্রজাতির মধ্যকার যেটা যে মধ্যস্থ যে জিনোটাইপিক
যে বৈশিষ্ট্য জিনোটাইপিক এবং ফিনোটাইপিক যে তারতম্য দেখা যায় সেটা পর্যালোচনাটা করাই হচ্ছে কি বায়োসিস্টেমেটিক্স। আমরা জানি যে জীবের যে বাহ্যিক বৈশিষ্ট্য দেখা যায় সেটাকে বলা হয় কি ফিনোটাইপিক বৈশিষ্ট্য, এবং জিনগত যে বৈশিষ্ট্য দেখা যায় সেটাকে বলা হয় জিনোটাইপিক বৈশিষ্ট্য। ঠিক আছে, তো বায়োসিস্টেমেটিক্স এর এই গেল বায়োসিস্টেমেটিক্স এর সংজ্ঞা। তো বায়োসিস্টেমেটিক্স এর উদ্দেশ্যটা কি? এই যে বায়োসিস্টেমেটিক্স বলছি, তো বায়োসিস্টেমেটিক্স এর উদ্দেশ্যটা কি? তিনটা উদ্দেশ্য বলা যেতে পারে, যেটা হচ্ছে প্রাকৃতিক জৈবিক একক সমূহ পৃথকীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে কি বললাম বায়োসিস্টেমেটিক্স এর উদ্দেশ্যটা। তাহলে কি উদ্দেশ্য? ঠিক আছে, বায়োসিস্টেমেটিক্স এর তিনটা উদ্দেশ্য দেখা যায়। একটা হচ্ছে কি প্রাকৃতিক জৈবিক একক সমূহ পৃথকীকরণ বা শনাক্তকরণ। ঠিক আছে, আচ্ছা আমি মুখে বলে দিই। দেখো, বায়োসিস্টেমেটিক্স এর উদ্দেশ্য হচ্ছে যে প্রাকৃতিক জৈবিক যে এককগুলো আছে সেগুলো পৃথকীকরণ বা শনাক্তকরণ। নাম্বার 2 তে হতে পারে যে এই যে শনাক্তকরণ করলো, পৃথকীকরণ করে হলো, এই পৃথকীকরণ এককের কি নামকরণ। ঠিক আছে, 3 নম্বর স্টেপে যে পাবা কি নামকরণের কি নামকরণ এমন ভাবে করতে হবে যাতে কি হয় যে এই যে প্রজাতি সমূহগুলোর মধ্যে শ্রেণীকরণের ক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে যাতে একটা সম্পর্ক, আন্তঃসম্পর্ক কিংবা হচ্ছে তারতম্য, গঠন প্রকৃতি এগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে কি বায়োসিস্টেমেটিক্স এর উদ্দেশ্য। ঠিক আছে, এবার আসো বায়োসিস্টেমেটিক্স এর পর্যায়। চারটি পর্যায় দেখা যায় বায়োসিস্টেমেটিক্স এর। ঠিক আছে, বায়োসিস্টেমেটিক্স এর পর্যায় কয়টা বললাম? 4টা পর্যায় বললাম। ঠিক আছে, তো এই 4টা পর্যায়ের মধ্যে হচ্ছে দেখো, প্রথম পর্যায়ে দেখা যায় যে কোনো ট্যাক্সন বলো বা হচ্ছে যে বিভিন্ন ধরনের পপুলেশন বা প্রজাতি, সেটাকে কি করা হয় শনাক্তকরণ করা বা পৃথকীকরণ বা নমুনা সংগ্রহ এবং হচ্ছে কি শনাক্তকরণ। সেই উদ্দেশ্যে কি করা হয় যে বিভিন্ন ভৌগোলিক পরিবেশ থেকে অসংখ্য উদ্ভিদরাজি এনে বা অনেক ট্যাক্সন বা হচ্ছে যে একক বা প্রজাতি এনে কি করা হয় তাদেরকে একটা সুনির্দিষ্ট বা সুনিয়ন্ত্রিত পরিবেশে এদের সংখ্যা বৃদ্ধি করা হয়, এবং তাদের মধ্যে যে জেনেটিক বলো, সাইটোজেনেটিক্যাল বলো বা হচ্ছে ব্রিডিং জনিত বলো বা হচ্ছে ফাইটোকেমিস্ট্রি বিভিন্ন ধরনের কি তাদের মধ্যে অবস্থা পর্যবেক্ষণ করা হয়। ঠিক আছে, কি বললাম যে প্রথম 4টা পর্যায়, প্রথম পর্যায়ে কি করা হয় যে ট্যাক্সনগুলোকে বিভিন্ন পরিবেশ থেকে এনে কি করা হয় নমুনা সংগ্রহ করা হয় এবং তাদেরকে পৃথক করা হয়। পরবর্তীতে একটা সুনির্দিষ্ট পরিবেশে সেগুলোকে কি করা হয় সংখ্যা বৃদ্ধি করা হয়, এবং তাদের মধ্যে বিভিন্ন জেনেটিক্যাল, সাইটোজেনেটিক্যাল, ব্রিডিং বলো, অ্যানাটমিক্যাল বলো বা হচ্ছে যে ফাইটোকেমিস্ট্রি এগুলো বিভিন্ন পর্যবেক্ষণ করা হয়, যে বিভিন্ন বৈশিষ্ট্য তাদের মধ্যে পর্যবেক্ষণ করা হয়, এবং পর্যবেক্ষণ করার ফলে তাদের কি হয় যে তাদের ভিতরে যে ক্রোমোজোমের সংখ্যা বলো বা ক্রোমোজোমের আচরণটা কি, তাদের বিভিন্ন অঙ্গ সংস্থান কিরকম বা মিউসিসের আচরণ কিরকম, এই জিনিসগুলো পর্যবেক্ষণ করা হয়। সাধারণত শ্রেণীকরণের সীমারেখা নির্ধারণের জন্য এই প্রথম পর্যায়ে যে পরীক্ষাটা করা হয় সেটা সাধারণত শ্রেণীকরণের সীমারেখা নির্ণয়ের জন্য করা হয়। এটা কি বায়োসিস্টেমেটিক্স এর প্রথম পর্যায়ে করা হয়। তো দ্বিতীয় পর্যায়ে কি করা হয় বায়োসিস্টেমেটিক্স এর এই যে প্রথম পর্যায়ে তো নমুনা কি উপাত্ত সংগ্রহ করা হলো এবং হচ্ছে কি শনাক্ত করা হলো, তাদের সংখ্যা বৃদ্ধি করে তাদের মধ্যে ভিতরে বিভিন্ন ধরনের সাইটোলজিক্যাল বলো, অ্যানাটমিক্যাল বলো বা ফাইটোকেমিস্ট্রি বলো বা ভিতরের মোট কথা হচ্ছে ভেতরে পর্যবেক্ষণ করা হয় অন্তর্গঠনে। সেকেন্ড ফেজে এসে কি করা হয় যে তাদের মধ্যে তারা যৌন প্রজননে সক্ষম কিনা সেটার জন্য তাদের কি প্রজননের এবিলিটি পরীক্ষা করা হয়। ঠিক আছে, যে যৌন প্রজননের সক্ষমতা পরীক্ষা করা হয় তাদের মাঝে। যদি যৌন প্রজননে সক্ষম থাকে তাহলে দেখা যায় যে এরা কি এই যে হাইব্রিড যেগুলো বা সংকর উদ্ভিদগুলো তৈরি হয় সেগুলো সতেজ কিনা কিংবা উর্বর কিনা সেটা পরীক্ষা করা হয়, এবং এই পরীক্ষাটা দ্বারা বায়োসিস্টেমেটিক্সের দ্বিতীয় পর্যায়ের এই পরীক্ষাটা দ্বারা তাদের মধ্যে যৌন প্রজননের কোনো প্রতিবন্ধকতা আছে কিনা বা বাধা আছে কিনা সেটাও জানা যায়। ঠিক আছে,
এবং এই পরীক্ষাটা করা হয় সাধারণত এটাও শ্রেণীকরণের সীমারেখা নির্ধারণের জন্য এই পরীক্ষাটা করা হয়। তাহলে কি বললাম যে সেকেন্ড পর্যায়ে বায়োসিস্টেমেটিক্স এর কি করা হয়, যে ট্যাক্সনগুলো নেওয়া হয় বা এককগুলো নেওয়া হচ্ছে, তাদের মধ্যে কি করা হয় যে যৌন প্রজননের সক্ষমতা যাচাই করা হয় এবং যে সংকরগুলো উৎপন্ন হয় সেগুলো কি উর্বর কিনা, সতেজ কিনা সেটা যাচাই করা হয় এবং এদের মধ্যে কোনো প্রজননের প্রতিবন্ধকতা আছে কিনা সেটাও জানা যায়। ঠিক আছে। তো তৃতীয় পর্যায়ে দেখা যায় যে এদের মধ্যে যে মিউসিসের সময়, মিউসিস কোষ বিভাজনের সময় যে ক্রোমোজোমের যে আচরণ বা গঠন প্রকৃতি সেটা বা হোমোলজি বলো বা সমসংস্থতা বলো সেটা পরীক্ষা করা হয়। এটা বায়োসিস্টেমেটিক্স এর তৃতীয় পর্যায়ে করা হয়। কি করা হয় আবারও বলছি,